শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংস। আমাদের মহাকাব্যিক সফরের প্রথম পর্যায়ে আপনারা শুনছেন গ্রিক মহাকাব্য ইলিয়াড। অনুবাদ দেবাশিস দে, পাঠে দেবাঞ্জনা দাস। শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে গ্রিক মহাকাব্য ইলিয়াড। আজ ১২ পর্ব। দ্বাদশ অধ্যায়, পেজ নাম্বার ১৬৫। এদিকে মেনোটিয়াস পুত্র যখন ইউরিপাইলাসের ক্ষতস্থানের সেবা পরিচর্যা করছিলেন, পেজ নাম্বার ১৬৬, শিবির অভ্যন্তরে তখন রণক্ষেত্রে আর্গিভ ও ট্রয় বাহিনী পরস্পরের বিরুদ্ধে মরণপণ যুদ্ধে ব্যাপৃত ছিল। কিন্তু অ্যাকিয়ানদের দ্বারা নির্মিত সুউচ্চ প্রাচীর ও পরিখা অতিক্রম করার যথাসাধ্য চেষ্টা করেও ব্যর্থ হল ট্রয় সৈন্যবাহিনী। অ্যাকিয়ানরা এ সময় এই প্রাচীর ও পরিখা নির্মাণ করেছিল শত্রুদের হাত থেকে তাদের রণতরীগুলোকে রক্ষা করার উদ্দেশ্যে। শুধু তাই নয়, নিজেদের নিরাপত্তার তাগিদেও এই ধরনের সুউচ্চ প্রাচীর নির্মাণ করা হয়েছিল এবং খনন করা হয়েছিল সুদীর্ঘ ও সুবিস্তৃত পরিখা। কিন্তু তার আগে দেবতাদের উদ্দেশ্যে তারা উৎসর্গ করেনি বৃষ ও গোবৎস। অমর স্বর্গবাসী দেবতাদের অনুমতি ছাড়াই এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল এবং পরিখা খনন করা হয়েছিল, সুতরাং তা দীর্ঘস্থায়ী হয়নি। যতদিন ট্রয়বীর হেক্টর জীবিত ছিলেন এবং অ্যাকিলিস তার ক্রোধ পোষণ করে রেখেছিলেন, ততদিন প্রায়ামের নগরী অপরের দ্বারা অধিকৃত হয়নি। অ্যাকিয়ানদের সেই সুদৃঢ় প্রাচীর ছিল সম্পূর্ণ অক্ষত। কিন্তু ট্রয় নগরী ও আর্গিভ পক্ষের মহাবীরদের অস্তিত্ব যখন নিশ্চিহ্ন হয়ে যায় এবং ট্রয় যুদ্ধের ১০ম বর্ষে যখন ট্রয় নগরী বিধ্বস্ত হয়ে যায় আর আর্গিভরা তাদের জাহাজ নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে, তখন ভূমিকম্পের দেবতা নেপচুন ও দেব অ্যাপোলো ওই সুউচ্চ প্রাচীর ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেন। রেহেসাস, হেপ্টাপোরাস, কেয়ারস্তো, রোহডিয়াস, গ্রেনিকাস, এসোপাস, স্ক্যামান্ডার ও সিমোইস নদীগুলির গতিপথ পরিবর্তন করেন এবং সেগুলিকে সেই সুউচ্চ প্রাচীরের উপর দিয়ে বয়ে সাগর গর্ভে তলিয়ে দেয়। যুদ্ধ চলাকালীন এই সমস্ত নদীতে বহু বীর যোদ্ধার বর্ম, ঢাল ও শিরস্ত্রাণ নিমজ্জিত হয় এবং মানবীর গর্ভে দেবতার ঔরসজাত বহু বীরের পতন ঘটে এই সমস্ত নদীর তীরে। দেব অ্যাপোলো এই নদীগুলিকে নির্দেশ দেন যাতে সেগুলো ৯ দিন ধরে প্রাচীরের দিকে গতিসম্পন্ন হয়ে প্রাচীর গাত্রে ক্রমাগত আঘাত করতে থাকে এবং এই প্রাচীরটিকে সম্পূর্ণ ধ্বংস করে সমুদ্রগর্ভে তলিয়ে দেবার জন্য নদীগুলি যেন অবিরাম ৯ দিন যাবৎ জলপ্রবাহকে অব্যাহত রাখে। ত্রিশূল হস্তে নেপচুন এই কাজের তত্ত্বাবধান করেন এবং অ্যাকিয়ানরা যে কঠোর পরিশ্রমে লৌহ নির্মিত সমস্ত কড়ি, পাথর ইত্যাদির সাহায্যে এই প্রাচীরটি নির্মাণ করেছিল, সেগুলো চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রগর্ভে বিলীন করে দিলেন। এরপর হেলেস্পন্ট সাগরের উত্তাল তরঙ্গরাশি সেই প্রাচীরের ধ্বংসাবশেষ নিঃশেষে বিলীন করে দেয় সমুদ্রগর্ভে এবং সেই শূন্য স্থানে নেপচুন বিছিয়ে দেন স্তূপীকৃত বিশাল বালুকারাশি। এই ধ্বংসলীলা সম্পন্ন করে তিনি নদীগুলোর গতিপথ পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। নেপচুন ও দেব অ্যাপোলো
এই ধ্বংসলীলা সম্পন্ন করেন অনেক অনেক বছর পরে। কিন্তু বর্তমানে যুদ্ধ চলতে থাকলো দুরন্ত দুর্মদ অপ্রতিহত গতিতে। তাতে প্রাচীরের কাষ্ঠ নির্মিত দীর্ঘায়ত কড়িগুলো ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। আর্গিভরা দেবরাজ জোভের অভিশাপের শিকার হয়ে ভীত হয়ে উঠল, কারণ হেক্টর পূর্বের মতোই ঘূর্ণিঝড়ের প্রমত্ততার সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যেমন হিংস্র সিংহ বা বন্য শূকর শিকারী মানুষ ও কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে হঠাৎ ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে অদম্য সাহসের সঙ্গে তাদের আক্রমণ করতে উদ্যত হয় এবং তার ভয়ঙ্কর আক্রমণাত্মক ভঙ্গি দেখে ভীত হয়ে তারা পলায়ন করে, তেমনি হেক্টরের দুর্মদ আক্রমণের প্রচণ্ডতাকে সহ্য করতে না পেরে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে একিয়ান সৈন্যরা পলায়ন করতে শুরু করল। তার শক্তিমত্তায় উৎসাহিত উজ্জীবিত হয়ে ট্রয় সৈন্যরা সুদীর্ঘ পরীক্ষা অতিক্রম করার জন্য সচেষ্ট হল। পেজ নাম্বার 167। কিন্তু অশ্বগণ সেই পরীক্ষা অতিক্রম করতে সাহসী হল না। তারা শুধুমাত্র পরীক্ষার ধারে দাঁড়িয়ে রেশারব করে চলল, কারণ এই পরীক্ষার গভীরতা ও প্রশস্ততা তাদের প্রচণ্ড ভয়ে আচ্ছন্ন করল। তারা এই পরীক্ষা লাফ দিয়ে অতিক্রম করতে পারল না বা শুধু হেঁটে অতিক্রম করতে পারল না, কারণ এই পরীক্ষার চতুষ্পার্শ্বস্থ তীরে এমনভাবে বহির্গত হয়ে আছে এবং এই তীরের উপরিভাগে এমন সব কিলক প্রথিত আছে যা অতিক্রম করে পরীক্ষা পার হওয়া কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং একটি অশ্বের পক্ষে রথ টেনে সম্মুখভাগে অগ্রসর হওয়া সম্ভব হল না। কিন্তু পদাতিক বাহিনীর সৈন্যরা ওই পরীক্ষা অতিক্রম করার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগল। এরপর পলিডেমাস হেক্টরের সমীপে উপস্থিত হয়ে তাকে বললেন, কোটেশন শুরু, হে মহাবীর হেক্টর এবং মিত্রশক্তির অন্যান্য অধিনায়কগণ, আমাদের রথাশ্বকে চালনা করে এই সুপ্রশস্ত ও সুদীর্ঘ পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। কারণ এই পরীক্ষার চতুষ্পার্শ্বস্থ তীরে পোঁতা আছে সুচক্র খুঁটি এবং এই পরিসীমানা বরাবর নির্মিত হয়েছে সুউচ্চ সুবিশাল এক প্রাচীর। সুতরাং আমাদের অশ্বগুলোর পক্ষে এই পরীক্ষা অতিক্রম করা কোনো মতেই সম্ভব হবে না, এবং তারা যদি সে চেষ্টা করে তাদের সে চেষ্টা অবশ্যই ব্যর্থ হবে। তাছাড়া এই স্থানের সংকীর্ণতার কারণে আমরা যদি সে ধরনের প্রয়াস পাই তাহলে আমরা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হব। যদি প্রকৃতপক্ষে দেবরাজ জোভ ট্রয়বাসীদের অনুকূলে থেকে তাদের সাহায্য করতে ইচ্ছুক হন, তাহলে তাঁর ক্রোধাগ্নিতে দানানরা এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে পরিণত হবে এবং তাদের সর্বনাশ এখান থেকে আমরা সচক্ষে দেখতে পাব। কিন্তু তারা যদি সম্মিলিত হয়ে আমাদের আক্রমণ করে ও আক্রমণ প্রতিরোধ করে এবং আমরা তাদের দ্বারা বিতাড়িত হয়ে পলায়ন করার জন্য পরীক্ষা অতিক্রম করতে গিয়ে তার মধ্যে নিমজ্জিত হই, তাহলে সেই কাহিনী বর্ণনা করার জন্য একজনও জীবিত থাকবে না। সুতরাং এই বিপদের মুহূর্তে সকলেই আমার নির্দেশ পালন করার জন্য তৎপর হও। আমাদের সারথি ও সহকর্মীরা পরীক্ষার ধারে আমাদের অশ্বগুলো বলগা ধরে দাঁড়িয়ে থাকুক, আর আমরা আমাদের অস্ত্রবর্মে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে হেক্টরের নেতৃত্বে এই পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করব। যদি তাদের ধ্বংসনিয়তি তাদের দ্বারে করাঘাত করে, তাহলে তাদের পক্ষে আমাদের আক্রমণ প্রতিরোধ করা কোনো ক্রমেই সম্ভব হবে না। কোটেশন শেষ। পলিডামাসের যৌক্তিকতাপূর্ণ বক্তব্য শুনে প্রীত হলেন মহাবীর হেক্টর। তিনি বর্ম পরিহিত অবস্থায় রথ থেকে অত্যন্ত ক্ষিপ্র গতিতে ভূমিপৃষ্ঠে অবতরণ করলেন। প্রত্যেকে তখন তাদের রথাশ্বকে সারথির দায়িত্বে ছেড়ে দিল এবং পরীক্ষার ধারে আপৎকালের জন্য নিজের নিজের অশ্বকে প্রস্তুত রাখার জন্য সারথিকে নির্দেশ দিল। এরপর তারা সংঘবদ্ধ হয়ে নিজের নিজের দলপতির অধীনে 5টি দলে বিভক্ত হয়ে তাদের দলনেতাকে অনুসরণ করল। যারা হেক্টর ও পলিডামাসকে অনুসরণ করল তারা ছিল শ্রেষ্ঠ বীর ও অসীম সাহসী। তারা সংখ্যাতেও ছিল সবথেকে বেশি এবং
তারা প্রাচীর ভেঙে আর্গিভদের যুদ্ধজাহাজগুলো আক্রমণ করার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করল। তৃতীয় দলের দলনেতা হিসেবে চিহ্নিত হয়েছিল সেব্রিয়ন। যেহেতু হেক্টরকে সাহসে ও বীরত্বে কম পরাক্রমশালী একজন সৈনিকের দায়িত্বে তাঁর রথাশ্ব ত্যাগ করে আসতে হয়েছিল। অন্য পেজ নাম্বার 168। একটি দলের দায়িত্ব নিয়েছিলেন প্যারিস, অ্যালকাথাউস ও অ্যাজিনর। চতুর্থ দলের নেতা হিসেবে যারা নির্বাচিত হয়েছিলেন তারা হলেন রাজা প্রায়ামের দুই পুত্র হেলেনাস ও ডেফোবাস। তাদের সঙ্গে যোগ দিলেন হিরটাকাস পুত্র এরিয়াস। অ্যানকাইচেসের বীরপুত্র ইনিয়াস পঞ্চম দলাধিপতি হিসেবে চিহ্নিত হয়েছিলেন। অ্যান্টেনরের অসাধারণ সমরকুশলী দুই পুত্র আর্কেলোকাস ও অ্যাকামাস ইনিয়াসের সঙ্গে যোগ দিলেন। মিত্রশক্তির অধিনায়ক হিসেবে চিহ্নিত হয়েছিলেন সার্পেডন। যারা শক্তি, সাহস ও বীরত্বে তাঁর পরেই অবস্থান করছিলেন সেই গ্লকাস ও অ্যাস্টারোপাসকে তার সহযোদ্ধা হিসেবে তিনি গ্রহণ করলেন। এরা বৃষ চর্মাবৃত ঢালের আচ্ছাদনে নিজেদের ব্যূহ রচনা করে দানানদের সরাসরি আক্রমণ করলেন, কারণ তারা নিশ্চিতভাবে অনুধাবন করেছিলেন যে অ্যাকিয়ানদের পক্ষে অধিক সময় টিকে থাকা সম্ভব হবে না এবং প্রতিটি অ্যাকিয়ান সৈন্যের পতন ঘটবে তাদের রণতরীর উপরেই। অবশিষ্ট ট্রয় সৈন্য এবং অন্যান্য মিত্রশক্তির সৈন্যরা পলিডামাসের পরামর্শ স্বীকার করে নিল, কিন্তু হিরটাকাস পুত্র এসিয়াস তার অশ্ব ও সারথিকে ত্যাগ না করে দৃঢ়তার সঙ্গে নিজেই অগ্রসর হতে থাকল অ্যাকিয়ান জাহাজ অভিমুখে। সে নিজের শেষ পরিণতিকে এইভাবে আমন্ত্রণ করে আনল। সে পুনরায় আর বাত্যাতাড়িত নগরী ইলিয়ামে প্রত্যাবর্তন করতে পারল না তার রথাশ্ব নিয়ে। তৎপূর্বেই মৃত্যু নামের এই অতি অশুভ শক্তি তাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলল। ডিউকালিয়ন পুত্র ইডোমেনাসের শানিত বর্ষা তার প্রাণ হরণ করল অকালে। এসিয়াস অগ্রসর হয়েছিল অ্যাকিয়ান যুদ্ধজাহাজগুলির বাম শাখা ধরে। ওই পথ দিয়েই অ্যাকিয়ানরা তাদের রথাশ্ব নিয়ে রণক্ষেত্র থেকে তাদের জাহাজে প্রত্যাবর্তন করতে অভ্যস্ত ছিল। আর্গিভরা সেই পথ ধরে ফিরে আসবে জেনে প্রহরী তোরণ দ্বার উন্মুক্ত রেখেছিল, আর সেই দ্বার উন্মুক্ত দেখে এসিয়াস উন্মুক্ত দ্বার পথে প্রবেশ করল। তার কয়েকজন অনুগামীরা তুমুল শব্দ করতে করতে তাকে অনুসরণ করল সেই দ্বার পথে, কারণ তারা এ বিষয়ে নিশ্চিত ছিল যে অ্যাকিয়ানরা আর অধিক সময় যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে না এবং অবিলম্বে তাদের যুদ্ধ জাহাজেই তাদের পতন ঘটবে। কিন্তু তারা ভাবতেই পারেনি ওই দ্বার পথে পিরিট হাউসের মহাবীর অসীম সাহসী দুই পুত্র পলিপেটাস ও লিওন্টিয়স ভয়ঙ্কর ভীম মূর্তিতে তাদের জন্য প্রতীক্ষা করছে। পর্বতের উপর দুটি সুবিশাল ও সুউচ্চ ওক বৃক্ষ যেমন ওই পর্বত প্রস্তরের মধ্যে তাদের শিকড়গুলিকে বহুদূর বিস্তৃত করে প্রবল ঝঞ্ঝা ও বৃষ্টিপাতের সঙ্গে যুদ্ধ করে বছরের পর বছর অচল হয়ে দাঁড়িয়ে থাকে, তেমনি সেই তরুণদার পথে দুই মহাবীর এসিয়াসের আক্রমণকে প্রতিহত ও বিধ্বস্ত করার জন্য অটল দৃঢ়তায় সেখানে দণ্ডায়মান ছিল, নিজেদের অবিচলিত বিশ্বাসে সমৃদ্ধ হয়ে। এসিয়াস, ল্যামেনাস, ওরেস্টেস, এসিয়াস পুত্র অ্যাডামাস, থুন ও ওনোমাসের নেতৃত্বে একদল ট্রয় সৈন্য তাদের মাথার উপর বৃষচর্ম নির্মিত ঢাল উত্তোলন করে ভয়ঙ্কর কোলাহল করতে করতে মহাবেগে ধাবিত হল তোরণ পথ দিয়ে। পলিপেটাস ও লিওন্টিয়াস তোরণ অভ্যন্তরে অবস্থান করে অ্যাকিয়ান সৈন্যদের উৎসাহিত করতে লাগল ট্রয় সৈন্যদের আক্রমণ প্রতিহত করে অ্যাকিয়ান জাহাজগুলোকে রক্ষা করার জন্য। যাই হোক, যখন তারা দেখতে পেল ট্রয় সৈন্যরা তাদের প্রাচীর আক্রমণ করার জন্য সেই তোরণ পথ ধরে এগিয়ে আসছে, তখন দানানরা ভীষণ ভয়ে আচ্ছন্ন হয়ে সাহায্যের জন্য
পরিত্রাহী চিৎকার করতে লাগলো। আর তখন এই দুই মহাবীর তরুণদ্বারের দিকে, পেজ নাম্বার 169, মহাবেগে ধাবিত হয়ে পর্বত উপরস্থ বন্য শূকরের মতো ট্রয় সৈন্যদের আক্রমণ প্রতিহত করল। দানানরা তখন উৎসাহিত হয়ে তাদের হত্যাকারীদের লক্ষ্য করে নিক্ষেপ করতে লাগল রাশি রাশি প্রস্তরখণ্ড, তাদের শিবির, তাদের রণতরী ও নিজেদের রক্ষা করার জন্য। ভয়ঙ্কর কোনো তুষার ঝঞ্ঝার দ্বারা তাড়িত হয়ে কৃষ্ণবর্ণের মেঘেরা যেমন অবিরাম মুষলধারে বাড়ি বর্ষণ করে পৃথিবীর মাটিকে প্লাবিত করে, তেমনি অ্যাকিয়ান ও ট্রয়পক্ষীয় সৈন্যদের দ্বারা নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্রে ধরনের মাটি স্তরে স্তরে আবৃত হল। শিরস্ত্রাণ ও ঢালগুলোর উপর অজস্র ধারায় যখন প্রস্তরখণ্ড বর্ষিত হতে থাকল, তখন তাদের ধাতব ঝনাৎকার দিংমণ্ডলে প্রতিধ্বনিত হয়ে চলল। হিটাকাস পুত্র এসিয়াস তখন ভয়বিহ্বল স্বরে চিৎকার করতে করতে তার উরুদয়ে মুষ্টাঘাত করে দেবতা জোভের উদ্দেশ্যে প্রার্থনা করে বলল, কোটেশন শুরু, হে পরম পিতা জোভ, সত্যি বলতে তুমিও প্রায়শ মিথ্যা স্তোক ও আশ্বাস দিয়ে থাকো। আমি এ বিষয়ে নিশ্চিত ছিলাম যে আর্গিভ বীরদের পক্ষে আমাদের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে না। ক্ষীণকটি বোলতা ও মৌমাছিরা যেমন পথি পার্শ্বস্থ পর্বত গাত্রের ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরের অরক্ষিত বাসস্থান ত্যাগ করে অন্য কোথাও যায় না, কিন্তু যারা তাদের বাসস্থান ধ্বংস করে মধু সংগ্রহ করতে আসে, তাদের তারা বিষাক্ত হুলের ভয়ঙ্কর দংশনে ক্ষতবিক্ষত করে তোলে, তেমনি এই মানুষগুলো সংখ্যায় তারা শুধুমাত্র 2 জন হলেও এই তরুণদ্বারে অবিচলিত দৃঢ়তায় দণ্ডায়মান থেকে হয় শত্রুপক্ষের সৈন্যদের নির্বিচারে হত্যা করবে, অথবা তাদের হাতে নিহত হবে বীর পরাক্রমে যুদ্ধ করে। কোটেশন শেষ। এসিয়াসের বাক্য দেবরাজ জোভের অন্তরকে আদৌ বিচলিত করতে পারল না। তার পরামর্শ শুধুমাত্র হেক্টরকে বিজয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য ফলপ্রসূ হবে, এবং তিনি শুধুমাত্র সে ক্ষেত্রেই পরামর্শ দান করবেন। ইতিমধ্যে অবশিষ্ট ট্রয় সৈন্যরা অন্যান্য তোরণ পথ দিয়ে প্রবেশ করার জন্য যথাসাধ্য যুদ্ধ করছিল। যাই হোক, যেহেতু আমি সর্বজ্ঞ দেবতা নই, আমি যুদ্ধ সংক্রান্ত সমস্ত বিষয় সঠিক ও সম্যকভাবে ব্যক্ত করতে পারব না, কারণ প্রস্তর নির্মিত প্রাচীরের চারিদিকে সর্বত্র প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মতো অপ্রতিরোধ্য গতিতে যুদ্ধ সংগঠিত হয়ে চলেছিল। যদিও অ্যাকিয়ান বীরেরা এই হঠাৎ যুদ্ধের জন্য সম্যকভাবে প্রস্তুত ছিল না, তবুও তাদের যুদ্ধজাহাজগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সেই যুদ্ধে প্রবৃত্ত হতে বাধ্য হয়েছিল। তা দেখে আর্গিভ পক্ষের দেবতাদের উদ্যম ব্যাহত ও ক্ষুণ্ণ হল। কিন্তু অ্যাকিয়ান বীর ল্যাপথিয়া একাকী মহাপরাক্রমে যুদ্ধ করে যেতে লাগল। পিরিট হাউসের মহাশক্তিমান পুত্র পলিপেটাস ট্রয়বীর দামাসাসকে লক্ষ্য করে তার শানিত বর্ষা নিক্ষেপ করলেন। সেই বর্ষা তার গণ্ডদেশ পর্যন্ত বিস্তৃত শিরস্ত্রাণ ভেদ করল এবং মস্তক করটি চূর্ণ করে মস্তিষ্কে গিয়ে বিদ্ধ হল। ফলে তা মস্তক বাহিত হয়ে শোণিত মিশ্রিত অবস্থায় ঝরে পড়তে লাগল। তৎক্ষণাৎ মৃত্যুর অন্ধকার কালো ছায়া তার চোখের সামনে নেমে এলো। এরপর তিনি হত্যা করলেন পাইলন, অরমেনাস ও লিয়ন্টিয়সকে। হত্যা করলেন অ্যান্টিমাকাস পুত্র হিপ্পোমাকাসকে তার কটিদেশে শানিত বর্ষা বিদ্ধ করে। এরপর তিনি সম্মুখ যুদ্ধে অ্যান্টিফেটকে হত্যা করলেন। নিষ্প্রাণ দেহে অ্যান্টিফেট ধুলা চুম্বন করে পড়ে রইলেন ভূমিপৃষ্ঠে। এরপরে অবলীলাক্রমে হত্যা করলেন মেনন, ইয়ামেনাস ও ওরেস্টেসকে, এবং একজনের নিহত শরীরের উপর
আরেকজনকে শুইয়ে রাখলেন। আর্গিস পক্ষের বীরেরা যখন নিহত ট্রয়বীরদের শরীর থেকে অস্ত্র ও বর্ম উন্মোচিত করছিলেন, পেজ নাম্বার 170, তখন পলিডামাস ও মহাবীর হেক্টরের নেতৃত্বাধীন তরুণ যোদ্ধারা পরিখার ধারে স্থির হয়ে দাঁড়িয়েছিল। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। তাদের কি করা উচিত সে বিষয়ে তারা আদৌ নিশ্চিত হতে পারছিল না। কারণ তারা যখন একিয়ানদের দ্বারা নির্মিত ওই সুবিস্তৃত পরিখা অতিক্রম করার চেষ্টা করছিল, তখন দৈব প্রেরিত একটি লক্ষণ তাদের দৃষ্টিগোচর হয়। তারা দেখল একটি ভয়ঙ্কর দর্শন ঈগল পাখি তাদের বাঁ দিকের সৈন্যব্যূহের মাথার উপর দিয়ে মুক্তিলাভের আপ্রাণ চেষ্টায় রত একটি বিরাটাকারের রক্তলাল রঙের জীবন্ত সর্পকে তার তীক্ষ্ণ চঞ্চুতে ধরে আকাশপথ দিয়ে উড়ে চলেছে। সাপটি নিজের শরীরটাকে পিছন দিকে মোচড় দিয়ে এবং বেঁকে গিয়ে ঈগল পাখিটাকে দংশন করার আপ্রাণ চেষ্টা করছিল। শেষ পর্যন্ত সাপটির চেষ্টা সফল হল। সে ঈগল পাখিটির ঘাড় ও বুকে দংশন করতে সক্ষম হল। পাখিটি বিষের যন্ত্রণায় তীক্ষ্ণ আর্তনাদ করতে করতে শূন্য পথে উড়ে চলে গেল সকলের দৃষ্টির অন্তরালে। সাপটা এবার শূন্যে ভাসতে ভাসতে পড়ে গেল ট্রয় সৈন্যব্যূহের মাঝখানে। সাপটি ছিল দেবরাজ জোভ প্রেরিত ভয়ঙ্কর অশুভ কোনো লক্ষণের প্রতীক, আর তা দেখে ট্রয় সৈন্যবাহিনীর সকলে ভীত হয়ে উঠল। তখন পলিডামাস হেক্টরের সমীপে উপস্থিত হয়ে তাকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু। হে মহাবীর হেক্টর, আমাদের যুদ্ধ সম্পর্কিত যে কোনো মন্ত্রণা সভায় আমি ন্যায় ও যুক্তিসঙ্গত কথা বললে বা মতামত দিলে তুমি আমাকে তিরস্কার করো। তোমার ভাব বা আচরণে এটা প্রকাশ পায় যে মন্ত্রণা সভায় বা যুদ্ধক্ষেত্রে তোমার উক্তি বা মতামতের কেউ প্রতিবাদ করুক এটা তোমার ইচ্ছা নয়। তোমার একান্ত ইচ্ছা তোমার সিদ্ধান্তের কেউ প্রতিবাদ করবে না, তা ভ্রান্ত হলেও। সকলেই তোমার মতামতকে সর্বদা গুরুত্ব দিয়ে সমর্থন করবে, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে যে মত বা যে পথ শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হবে আমি তা ব্যক্ত করব। আমার মতে বর্তমান মুহূর্তে দানানদের জাহাজের সম্মুখ ভাগে গিয়ে যুদ্ধ করা সমীচীন বা উচিত বলে মনে হয় না, কারণ আমি জানি কি ঘটতে চলেছে। এই ভয়ঙ্কর দর্শন ঈগলটি একটি বিরাট আকারের রক্তলাল সর্পকে চঞ্চু কবলিত করে আমাদের বাঁ দিকে সৈন্যব্যূহের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, আর এটাকে দেবরাজ জোভ প্রেরিত অশুভ লক্ষণের প্রতীক হিসেবে বিবেচনা করা যায় আমাদের পরীক্ষা অতিক্রমের বিষয়ে। তারপরেই আমরা দেখতে পাই ঈগলটি তার শিকার ওই সাপটিকে ছেড়ে দিতে বাধ্য হলো এবং সে তার শাবকদের জন্য সাপটিকে তার বাসায় নিয়ে যেতে সক্ষম হলো না। এর প্রতীকী অর্থ হল আমরা একই ঘটনার শিকার হব এবং আমাদের নিশ্চিত মুখের গ্রাসকে ছেড়ে দিতে বাধ্য হব। ধরা যাক আমরা প্রবল চেষ্টার দ্বারা একিয়ানদের তোরণদ্বার ও প্রাচীর ভেঙে শিবিরে প্রবেশ করতে সক্ষম হলাম, কিন্তু আমরা কেউই একিয়ানদের হাত থেকে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারব না এবং অসংখ্য বীর সৈনিককে একিয়ানদের রক্তক্ষুধা পরিতৃপ্ত করার জন্য তাদের কবলে ফেলে রেখে চলে আসতে হবে, কারণ তারা তাদের শিবির ও জাহাজ রক্ষার জন্য ট্রয় বাহিনীর আক্রমণ প্রতিহত করবেই। যে সমস্ত ভবিষ্যৎ বক্তা এই সমস্ত দৈব লক্ষণ সংক্রান্ত ব্যাপারে বিজ্ঞ ও অভিজ্ঞ এবং এই সমস্ত বিষয়ে যাদের উপর মানুষের বিশেষ আস্থা আছে, তাঁরা আমার মতোই একই মত পোষণ করবেন। কোটেশন শেষ। হেক্টর তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, কোটেশন শুরু। পলিডামাস, তুমি যে অবাস্তব ব্যাখ্যা দিয়েছ তা সম্পূর্ণ অযৌক্তিক ও অর্থহীন, সুতরাং তোমার ওই ব্যাখ্যা বিশ্লেষণকে আমি, পেজ নাম্বার 171, স্বীকার করে নিতে পারছি না।
তুমি ইচ্ছা করলে এর একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারতে। এ বিষয়ে তোমার উদ্দেশ্য সৎ ও কল্যাণমূলক হওয়া সত্ত্বেও দেবতারা তোমার যৌক্তিকতাপূর্ণ বুদ্ধি বিবেচনাকে হরণ করে নিয়েছেন। দেবরাজ যোভের পরামর্শ বা নির্দেশ মেনে চলতে বা তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বিশ্বাস করার জন্য আমাকে পরামর্শ দিও না। কোটেশন শেষ। পলিডামাস তার মাথা নুইয়ে তার কথাকে সমর্থন করলেন। হেক্টর তখন তাকে উদ্দেশ্য করে বললেন, কোটেশন শুরু, শোনো পলিডামাস, তুমি বন্য পাখির ওড়ার উদ্ভট গল্প করে আমাকে স্বমতে আনার চেষ্টা করো না। তারা ভোরের আলোতে বা রাত্রির অন্ধকারে অথবা আমার ডান দিক দিয়ে বা বাঁ দিক দিয়ে উড়ে চলে গেল তা নিয়ে আমার আদৌ কোনো মাথা ব্যথা নেই। দেবতা ও মনুষ্য জাতির একমাত্র শাসনকর্তা দেবরাজ যোভের পরামর্শ মেনে চলাই বাঞ্ছনীয়। এই পৃথিবীতে একটা মাত্রই লক্ষণ আছে, সে শুভ কি অশুভ তা আমি জানি না, তবে একটা লক্ষণের কথাই আমি জানি, আর তা হলো স্বদেশ মাতৃকার সম্মানের জন্য যুদ্ধ করে যাওয়া এবং যে কোনো বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হওয়া। তুমি কেন এত ভীত হয়ে উঠেছ? আর্গিভসদের রণতরীগুলো অধিকার করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধে আমাদের হয়তো প্রাণ দিতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি যুদ্ধ ও মৃত্যু ভয়ে ভীত হয়েছ কারণ তুমি ভীরু, দুর্বল ও পুরুষকারহীন এবং তোমার হৃদয়ে সাহস নামের শব্দটার কোনো অস্তিত্বই নেই। তুমি যদি ভীত হয়ে যুদ্ধ করতে আগ্রহী না হও এবং অপরকে যুদ্ধ থেকে বিরত করার জন্য প্ররোচিত করো, তাহলে নিশ্চয়ই যেন আমার এই বর্ষার আঘাতেই তোমার প্রাণ বিয়োগ হবে। কোটেশন শেষ। এই কথা বলে হেক্টর তার কর্তব্যকর্ম সম্পাদন করার জন্য অগ্রসর হলেন এবং ট্রয় সৈন্যরা তাদের তুমুল চিৎকারে বায়ু মথিত করে তাকে অনুসরণ করল। এদিকে বজ্রের দেবতা স্বর্গাধিপতি যোভ ইডা পর্বত শিখর থেকে ভয়ঙ্কর এক ঝঞ্ঝা প্রেরণ করে অ্যাকিয়ান জাহাজ অভিমুখে এক প্রচণ্ড গতিবেগযুক্ত ধূলিজাল সৃষ্টি করলেন। তিনি এইভাবে অ্যাকিয়ান পক্ষের যুদ্ধোন্মত্ততা এবং সাহসের তীব্রতাকে হরণ করে নিলেন। যে হেক্টর ও ট্রয় সৈন্যরা তাদের নিজেদের শক্তি ও সাহসের উপর এবং তিনি যে দৈবলক্ষণ প্রেরণ করেছেন তার উপর আস্থা ও বিশ্বাস রেখে অ্যাকিয়ানদের ওই সুউচ্চ প্রাচীর বিধ্বস্ত ও ধ্বংস করে দেবার চেষ্টা করছে, সেই হেক্টর ও ট্রয় সৈন্যদের কণ্ঠেই জয়ের মালা পরিয়ে দেবেন বলে স্থির করলেন তিনি। প্রথমে তারা আত্মরক্ষার জন্য প্রাচীরের সম্মুখস্থ বক্ষ উচ্চতায় নির্মিত মাটির বাঁধ ভেঙে ফেলল। তারপর প্রাচীর মধ্যস্থ গহ্বরগুলোকে ধ্বংস করার চেষ্টা করল। এরপর তারা ওই প্রাচীরের ভার বহন করার মাধ্যম হিসাবে যে স্তম্ভ নির্মিত হয়েছিল সেগুলোকে উৎপাটিত করল। যখন তারা সেগুলোকে উৎপাটিত করে মাটিতে ফেলে দিল, তারা নিশ্চিত হল যে তারা প্রাচীর ভেঙে ভিতরে প্রবেশ করতে সক্ষম হবে। কিন্তু দানানদের মধ্যে আত্মসমর্পণ করার কোনো লক্ষণ প্রকাশ পেল না। তারা তাদের বৃষচর্ম নির্মিত ঢালের সাহায্যে প্রাচীর মধ্যস্থ গহ্বরগুলোকে বেষ্টন করল এবং যে শত্রু সৈন্যকে তারা তাদের প্রাচীরের নিচে দেখতে পেল তাকে লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে লাগল। অ্যাজাক্স ভ্রাতৃদ্বয় প্রাচীর সংলগ্ন সমস্ত স্থানের সৈন্যদের উৎসাহিত ও উত্তেজিত করতে শুরু করলেন। তাদের মধ্যে যাকে হতাশ বা হতোদ্যম হয়ে পড়তে বা যুদ্ধে পরান্মুখ দেখতে পেলেন, পেজ নাম্বার 172, তাকেই তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে বললেন, কোটেশন শুরু, হে অ্যাকিয়ান সৈন্যগণ, ভালো বা মন্দ বা যুদ্ধে পরান্মুখ ছোট বড় সকলের উদ্দেশ্যে বলছি, তোমাদের পক্ষে একথা নিশ্চয় অনুধাবন করা কঠিন হচ্ছে না যে আজকের এই ভয়ঙ্কর যুদ্ধে উভয় পক্ষই সমশক্তিতে শক্তিমান। তোমাদের সকলকেই বলছি, তোমরা লক্ষ্য রাখবে কেউ যেন শত্রু সৈন্যদের দ্বারা বিতাড়িত হয়ে জাহাজ অভিমুখে পশ্চাদপসরণ না করে, বরং
আক্রমণ প্রতিহত করার জন্য সম্মুখে অগ্রসর হয় এবং পরস্পরকে উৎসাহ ও অনুপ্রেরণায় উদ্দীপিত করে তোলে। বজ্রবিদ্যুতের অধীশ্বর দেবরাজ জোভ যদি আমাদের শত্রুপক্ষীয় সৈন্যদের বিতাড়িত করতে এবং তাদের নগর অভিমুখে পশ্চাদপসরণ করতে আমাদের সাহায্য করেন, তাহলে তার সহায়তার মনোভাবে উৎসাহিত হয়ে আমাদের শত্রু সৈন্যদের বিরুদ্ধে আপ্রাণ যুদ্ধ করে যেতে হবে। কোটেশন শেষ। এইভাবে অ্যাকিয়ান সৈন্যদের উচ্চ কণ্ঠে উৎসাহিত ও উত্তেজিত করতে লাগলেন অ্যাজাক্স ভ্রাতৃদ্বয়। শীত ঋতুতে অবিরাম তুষারপাতে সমুদ্র উপকূলবর্তী স্থান আকীর্ণ ও সমাচ্ছন্ন হলেও সাগর বক্ষের উত্তাল তরঙ্গমালা এবং তার দুরন্ত গতিবেগকে যেমন কোনো ক্রমে রুদ্ধ বা প্রতিহত করতে পারে না সেই তুষার ঝঞ্ঝা, তেমনি উভয় পক্ষের সৈন্যদের অবিরাম প্রস্তর বর্ষণে সে সুউচ্চ প্রাচীর গাত্রে ক্ষতবিক্ষত হওয়া সত্ত্বেও ট্রয় ও অ্যাকিয়ান পক্ষীয় যোদ্ধাগণ প্রবল রণোন্মত্ততায় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে লাগল। যদি না দেবরাজ জোভ তাঁর পুত্র সার্পেডনকে একপাল গবাদি পশুর মধ্যে সিংহের মতো প্রেরণ না করতেন, তাহলে মহাবীর হেক্টর ও তার অনুগামী ট্রয় সৈন্যগণ কোনো ক্রমেই ওই প্রাচীরের তোরণদ্বার ভাঙতে পারত না। দেবশিল্পী নির্মিত ব্রোঞ্জের সুবিশাল একটি ঢাল মস্তকোপরি উত্তোলন করে দুই হাতে দুটি বর্শা ইতস্তত সঞ্চালিত করতে করতে সার্পেডন যখন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন, তখন তাকে দেখে মনে হল বহুদিন যাবৎ মাংসলোলুপ ক্ষুধার্ত কোনো সিংহ কোনো মেষপালকে আক্রমণ ও হত্যা করে তার দীর্ঘদিনের ক্ষুধার যন্ত্রণাকে পরিতৃপ্ত করার জন্য ভয়ঙ্করভাবে মরিয়া হয়ে উঠেছে। যতক্ষণ পর্যন্ত সেই মেষপাল থেকে কোনো একটি মেষকে কবলিত না করতে পারে, সে মেষপালকের তাড়নায় ভীত হয় না বা পশ্চাদপসরণ করে না, তেমনি অ্যাকিয়ান প্রাচীরটিকে একটি বিরাট ধ্বংসস্তূপে পরিণত না করা পর্যন্ত যেন তিনি ক্ষান্ত হবেন না। তিনি হিপ্পোলোকাস পুত্র গ্লকাসকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, গ্লকাস, লাইসিয়াতে কেন আমরা ভোজের অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত হই? কেন আমাদের জন্য সর্বোৎকৃষ্ট ভোজ্য সামগ্রী পরিবেশন করা হয় এবং কেন আমাদের পান পাত্রগুলি উৎকৃষ্ট মদ্যে পরিপূর্ণ করে দেওয়া হয়? কেন লাইসিয়াবাসীরা দেবতা জ্ঞানে আমাদের শ্রদ্ধা করে? তাছাড়া জ্যান্থাস নদীর তীরবর্তী ফলোদ্যানে সমৃদ্ধ ও উৎকৃষ্ট গম চাষের উপযোগী উর্বর এক বিশাল ভূখণ্ড তারা আমাদের দান করেছে। অতএব আমাদের এমন দক্ষতার সঙ্গে লাইসিয়াবাসীদের নেতৃত্ব দিয়ে তাদের পুরোভাগে অবস্থান করতে হবে এবং এমনভাবে প্রাণীর মায়া তুচ্ছ করে যুদ্ধে প্রবৃত্ত হতে হবে যাতে একজন মানুষ আরেকজন মানুষকে আহ্বান করে বলতে পারে, আমাদের রাজপুত্রগণ লাইসিয়াতে ভোজের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সর্বোৎকৃষ্ট ভোজ্য সামগ্রী ও পানীয় গ্রহণ করে পরিতৃপ্ত হন ঠিকই, কিন্তু তারা যুদ্ধ করেন অমিত বিক্রমে, নিজেদের প্রাণের মায়া তুচ্ছ করে এবং সর্বদা সেনাবাহিনীর পুরোভাগে অবস্থান করে তাদের অসাধারণ দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে থাকেন। কোটেশন শেষ। হে আমার প্রিয় বন্ধুগণ, এই যুদ্ধ পরিহার করে আমরা যদি বার্ধক্য ও মৃত্যু থেকে চিরকালের জন্য নিষ্কৃতি পেতাম, পেজ নাম্বার 173, তাহলে আমি নিজে কখনোই এই যুদ্ধে অংশগ্রহণ করতাম না বা এই যুদ্ধে অবতীর্ণ হবার জন্য তোমাদের কাছে আবেদন জানাতাম না। কিন্তু জেনে রেখো, মৃত্যু তার শত সহস্র উদ্যত থাবা বিস্তার করে আমাদের প্রতিনিয়ত আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। যে কোনো মুহূর্তে আমরা তার কবলিত হতে পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই জীবজগতের কোনো প্রাণী সেই মৃত্যুকে অতিক্রম করতে পারে না। সুতরাং আদৌ ভীত বা দ্বিধান্বিত না হয়ে আমরা নিঃশঙ্ক চিত্তে সম্মুখে অগ্রসর হয়ে ভয়ঙ্কর রণে প্রবৃত্ত হব এবং বিজয় মাল্য কণ্ঠে ধারণ করে যশস্বী হব।
অথবা শত্রুপক্ষের দ্বারা বিজিত হয়ে আমরা আজীবন সেই পরাজয়ের গ্লানি বহন করে যাব। কোটেশন শেষ। গ্লকাস সার্পেডনের উক্তিকে যথাযোগ্য মর্যাদা দিয়ে তাতে সম্মতি জানালেন। দুই বীর অগ্রসর হলেন ভীম পরাক্রমে। পিটিয়স পুত্র মেনেস্থিয়াস তাদের দেখে ভীত হয়ে উঠলেন, কারণ এটা ছিল প্রাচীরের সেই অংশ যেখানে তিনি অবস্থান করছিলেন। তার মনে হল সাক্ষাৎ ধ্বংস তাদের প্রতিমূর্তি ধরে তার দিকে এগিয়ে আসছে। তার অনুগামী সৈন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার মতো কোনো অধিনায়ককে সন্ধান করলেন প্রাচীর সংলগ্ন সমস্ত স্থানে। অবশেষে প্রাচীরের এক স্থানে সর্বদা যুদ্ধ করতে আগ্রহী অ্যাজাক্স ভ্রাতৃদ্বয়কে দেখতে পেলেন, আর শিবির থেকে সদ্য প্রত্যাগত তাদের পার্শ্বে দণ্ডায়মান টিউসারকেও সেখানে দেখতে পেলেন। তাদের দেখতে পেয়ে মেনেস্থিয়াস উচ্চ কণ্ঠে তাদের নাম ধরে ডাকতে লাগলেন, কিন্তু ঢাল ও শিরস্ত্রাণ ভেঙে যাওয়ার অবিরাম ধাতব শব্দ ও তোরণদ্বারের উপর অসংখ্য প্রস্তরখণ্ড বর্ষণের শব্দের সঙ্গে উভয় পক্ষের যুদ্ধোন্মত্ত সেনাবাহিনীর ভয়ঙ্কর কোলাহল ও মৃত্যু পথযাত্রীদের আর্তনাদ ও হাহাকারের শব্দ মিশ্রিত হয়ে আকাশ, বাতাস ও সমস্ত দিংমণ্ডল প্রকম্পিত করে এমন ভয়ঙ্কর শব্দ সৃষ্টি করল যে মেনেস্থিয়াসের উচ্চ কণ্ঠস্বর তাদের কানে পৌঁছল না। প্রাচীরের সমস্ত তোরণদ্বার তখন বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ত্রয়পক্ষীয় সৈন্যরা তা বিশাল বিশাল লৌহ মুদ্গরের দ্বারা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করতে লাগল। অতএব মেনেস্থিয়াস থুটেস নামের একজন দূতকে ডেকে অ্যাজাক্সের কাছে সংবাদ পাঠালেন। থুটেসকে ডেকে মেনেস্থিয়াস তাকে বললেন, কোটেশন শুরু, যাও থুটেস, অ্যাজাক্সকে ডেকে আনো। তাদের দুজনকেই আসতে বলবে। যদি তারা দুজনে আসেন তাহলে খুবই ভালো হয়। আর শ্রেষ্ঠ ধনুর্বিদ টিউসারকে তাদের সঙ্গে আসার জন্য আমার হয়ে অনুরোধ করবে। তাদের বলবে, লাইসিয়ার যে দুই বীর অধিনায়ক যুদ্ধক্ষেত্রে সর্বদা সিংহ বিক্রমে যুদ্ধ করেন, যারা রণক্ষেত্রে প্রাণকে অতি তুচ্ছ মনে করেন, তারা অপ্রতিহত গতিতে অগ্রসর হচ্ছেন আমাদের আক্রমণ করার জন্য। কোটেশন শেষ। দূত তার কথা মতো একেয়ান প্রাচীর বরাবর অত্যন্ত দ্রুত গতিতে ছুটতে শুরু করল। অ্যাজাক্সের সমীপে উপস্থিত হয়ে তাকে বলল, কোটেশন শুরু, হে আর্গিভ পক্ষের রাজপুত্রদ্বয়, মহান পিটিউস পুত্র মেনেস্থিয়াস তাকে সাহায্য করার জন্য আপনাদের সেখানে যেতে অনুরোধ করেছেন। আপনারা যদি দুজনে আসেন তাহলে আরো ভালো হয়। লাইসিয়ার দুই অপ্রতিরোধ্য বীর তাকে আক্রমণ করেছেন। অন্যান্য সকলে যদি এদিকের যুদ্ধে ব্যাপৃত থাকে, তাহলে অন্তত টেলামন পুত্র অ্যাজাক্সকে তার সাহায্যের জন্য অবশ্যই যেতে হবে, এবং শ্রেষ্ঠ ধনুর্বিদ টিউসারও তার সঙ্গে যাবেন। কোটেশন শেষ। টেলামন পুত্র মহাবীর অ্যাজাক্স দূতের সমস্ত কথা শুনলেন এবং তৎক্ষণাৎ অয়েলিয়াস পুত্রকে, পেজ নাম্বার 174, ডেকে বললেন, কোটেশন শুরু, তোমরা কি দুজনে, অর্থাৎ তুমি আর বীর লাইকোমেডিস, এখানে অবস্থান করে দানানদের অন্তরে শক্তি, সাহস, অনুপ্রেরণা ও উৎসাহ সঞ্চার করবে? তুমি যদি আমার প্রস্তাবে সম্মত হও, তাহলে আমি মেনেস্থিয়াসের সাহায্যের জন্য সেখানে যেতে পারি এবং শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে পারি। তাকে প্রয়োজনীয় সাহায্য দান করে এবং তাকে শত্রু কবল থেকে মুক্ত করে আবার এখানেই প্রত্যাবর্তন করব। কোটেশন শেষ। এই কথা বলে টেলামন পুত্র অ্যাজাক্স একই পিতার ঔরসজাত সন্তান তার ভাই টিউসারকে নিয়ে মেনেস্থিয়াসকে সাহায্য করার জন্য অগ্রসর হলেন। পদিয়ন টিউসারের বিশাল ধনুকটি বহন করে তাদের অনুসরণ করলেন। তারা সেখানে উপস্থিত হয়ে দেখলেন সার্পেডন ও গ্লকাস লাইসীয় বাহিনীর নেতৃত্বে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছেন মেনেস্থিয়াসকে, আর মেনেস্থিয়াস প্রাচীর শীর্ষে আরোহণ করে সেই আক্রমণ প্রতিহত করে চলেছেন।
প্রথমেই টেলামন পুত্র অ্যাজাক্স প্রাচীরের উপরে পড়ে থাকা বিরাট একখানি প্রস্তরখণ্ড তুলে নিয়ে সার্পেডনের সহচর এপিকলকে লক্ষ্য করে তীব্র বেগে নিক্ষেপ করলেন। সেই বিশাল প্রস্তরের আঘাতে তৎক্ষণাৎ তার মৃত্যু হল। সদ্য নবকিশলয়ের সজীবতায় ও তারুণ্যে সমৃদ্ধ কোনো যুবকের পক্ষে দু হাতে যে প্রস্তরখণ্ড উত্তোলন করা অসম্ভব, তা অ্যাজাক্স তার দুই হাতে অতি সহজেই মস্তকোপরি উত্তোলন করে এপিকলকে লক্ষ্য করে এমন দুরন্ত গতিতে নিক্ষেপ করলেন যে সেই প্রস্তরখণ্ডের আঘাতে এপিকলের শিরস্ত্রাণ ভেঙে গুঁড়িয়ে গেল এবং তার মাথার করটি চূর্ণ বিচূর্ণ হয়ে তার মৃত্যুকে ত্বরান্বিত করল। এরপর টিউসার গ্লকাসকে লক্ষ্য করে একটি সুতীক্ষ্ণ স্বর নিক্ষেপ করলেন। টিউসার নিক্ষিপ্ত স্বরটি গ্লকাসের নগ্ন স্কন্ধদেশকে বিদ্ধ করল এবং তিনি ভয়ঙ্কর যন্ত্রণায় আর্তনাদ করতে করতে একসময় রণক্ষেত্র থেকে পলায়ন করলেন। তাকে আহত দেখে পাছে কোনো একিয়ান সৈন্য তাকে বিদ্রূপ করে, সেই ভীতি ও লজ্জায় তিনি গোপনে রণক্ষেত্র ত্যাগ করে চলে গেলেন। গ্লকাসকে তাকে পরিত্যাগ করে চলে যেতে দেখে সার্পেডন ভীষণভাবে মর্মাহত হলেন, কিন্তু যুদ্ধ থেকে বিরত হলেন না। তিনি থেস্টর পুত্র অ্যালেমাউনকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলেন এবং তা তাকে বিদ্ধ করল। এরপর সার্পেডন প্রাচীর গাত্রে প্রশস্ত একটি গর্ত তৈরি করার জন্য বিশাল একটি লৌহ মুদ্গরের সাহায্যে সেখানে প্রচণ্ড শক্তিতে বারবার আঘাত করতে লাগলেন। শেষ পর্যন্ত এমন সুপ্রশস্ত একটি গর্ত তৈরি হলো যার মধ্যে দিয়ে অনেকে একসঙ্গে প্রবেশ করতে পারে। তা দেখে অ্যাজাক্স ও টিউসার সার্পেডনকে একযোগে আক্রমণ করলেন। সার্পেডন যে ঢালটির সাহায্যে নিজের শরীরকে সুরক্ষিত রেখেছিলেন, সেই ঢালটিকে লক্ষ্য করে সর্পজিহ্বা তুল্য একটি কালান্তক স্বর নিক্ষেপ করলেন টিউসার, কিন্তু দেবরাজ জোভ তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন, কারণ তার ইচ্ছা ছিল না জাহাজের পশ্চাৎভাগে এসে সার্পেডনের পতন ঘটুক। ইতিমধ্যে অ্যাজাক্স দ্রুত সার্পেডনের নিকটবর্তী হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন এবং সার্পেডনের ঢালটিকে তার বর্ষা দ্বারা বিদ্ধ করলেন, কিন্তু সেই বর্ষা ঢালটিকে সম্পূর্ণভাবে ভেদ করতে পারল না, কিন্তু তার প্রভাবে সার্পেডনকে বেশ কিছুটা পিছনে সরে আসতে হলো এবং তিনি সম্মুখে অগ্রসর হতে বাধাপ্রাপ্ত হলেন। তবুও যুদ্ধের পরিমণ্ডল থেকে সামান্য দূরে চলে গেলেও রণক্ষেত্র পরিত্যাগ করতে চাইলেন না, কারণ তখনও তিনি মনে মনে জয়গৌরবে ভূষিত হবার পেজ নাম্বার 175 ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করে চলেছিলেন। এরপর তিনি ঘুরে দাঁড়িয়ে লাইসীয় বাহিনীর উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, কোটেশন শুরু, হে লাইসীয় যোদ্ধাগণ, কেন তোমরা আমার উপর এভাবে ব্যর্থতার বোঝা চাপিয়ে দিচ্ছ? আমি শক্তি, বীরত্ব ও সাহসিকতায় সমৃদ্ধ হওয়া সত্ত্বেও একাকী আমার পক্ষে এই প্রাচীর ভেঙে দিয়ে একিয়ান জাহাজে গিয়ে উপস্থিত হওয়া সম্ভব হবে না। এই যুদ্ধে আমার সঙ্গে এসে যোগ দাও। আমরা সংখ্যায় যত বেশি হতে পারবো তত বেশি আমরা সাফল্যের আশায় অনুপ্রাণিত হতে পারবো। কোটেশন শেষ। সার্পেডনের এই তিরস্কারে লাইসীয় সৈন্যগণ ছুটে এসে সমবেত হলো তার চারিপাশে তাকে সাহায্য করার জন্য। একিয়ান সৈন্যদলও প্রাচীর অভ্যন্তরে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। উভয় পক্ষের সৈন্যদের মধ্যে শুরু হলো তুমুল যুদ্ধ। যেমন লাইসীয় সৈন্যগণ যথাসাধ্য চেষ্টা করেও প্রাচীর ভেঙে আর্গিভসদের যুদ্ধজাহাজ বা শিবিরে প্রবেশ করতে ব্যর্থ হলো, তেমনি দানানরাও প্রাচীরের অন্য প্রান্ত থেকে লাইসীয় সৈন্যদের বিতাড়িত করতে সক্ষম হলো না। যেমন দুজন মানুষ হাতে মাপকাঠি নিয়ে তাদের মাঠের জমির সীমানাকে কেন্দ্র করে পরস্পর কলহে প্রবৃত্ত হয় এবং তাদের নিজ নিজ অধিকারে প্রতিষ্ঠিত থেকে কেউই সেই স্থান পরিত্যাগ করে যেতে চায় না, তেমনি
প্রাচীর গাত্রস্থ ছিদ্রগুলি তাদের বিবাদের বিষয় হিসেবে চিহ্নিত হল। তারা পরস্পরকে আঘাত করতে লাগল। কেউই তাদের অধিকার পরিত্যাগ করে যেতে চাইল না। তাদের নির্মম বর্ষাফলক উভয় পক্ষের বহু সৈন্যকে আহত করল। যে মুহূর্তে তারা ঘুরে দাঁড়িয়ে তাদের পৃষ্ঠদেশ প্রদর্শন করল, সেই মুহূর্তে শত্রুপক্ষের শানিত বর্ষাফলক তাদের পৃষ্ঠদেশকে বিদ্ধ করল। এইভাবে উভয় পক্ষের বহু সৈন্য হতাহত হল। অ্যাকিয়ান ও ট্রয় উভয় পক্ষীয় সৈন্যদলের তপ্ত শোণিত ধারায় প্রাচীর গাত্র এবং তৎসংলগ্ন স্থানসমূহ প্লাবিত হল। কিন্তু তবুও ট্রয় পক্ষীয় বীররা অ্যাকিয়ান পক্ষীয়দের পর্যুদস্ত করতে পারল না। তারা তাদের স্থানে অটল দৃঢ়তায় দাঁড়িয়ে রইল। তারা পরাজয় স্বীকার করল না বা যুদ্ধ পরিত্যাগ করে পলায়ন করল না। যুদ্ধের গতি প্রকৃতি একটি তুলাদণ্ডের দুদিকে ভারসাম্যের সমতা বজায় রেখে চলল, অর্থাৎ কোনো পক্ষই বিজয়ী বা বিজিত বলে চিহ্নিত হল না। কিন্তু দেবরাজ জোভ প্রায়ামপুত্র হেক্টরকে বিজয় গৌরবে ভূষিত করবেন বলে স্থির করলেন। সুতরাং তার ইচ্ছার শক্তিতে শক্তিমান হয়ে এবং তার ইচ্ছাকে মর্যাদা দিতে হেক্টরই প্রথম অসম্ভবকে সম্ভব করে তুললেন। হেক্টরই প্রথম লাফ দিয়ে অ্যাকিয়ানদের প্রাচীর শীর্ষে আরোহণ করে ট্রয় সৈন্যদের উচ্চ কণ্ঠে আহ্বান করে বললেন, কোটেশন শুরু, হে ট্রয় সৈন্যগণ, আর্গিভদের প্রাচীর ভেঙে দিয়ে তাদের রণপথগুলিতে অগ্নিসংযোগ করো। কোটেশন শেষ। এইভাবে ট্রয় সৈন্যদের উত্তেজিত করতে থাকলেন মহাবীর হেক্টর। এবার তারা সম্মিলিত হয়ে হেক্টরের নির্দেশ অনুযায়ী পিপিলিকা শ্রেণীর মতো দলে দলে ছুটে গেল অ্যাকিয়ান প্রাচীর অভিমুখে এবং প্রাচীর গাত্রের ছিদ্রগুলোতে তাদের হস্তধৃত বর্ষা দ্বারা প্রচণ্ড শক্তিতে আঘাত করতে লাগল। তরুণদ্বারের কাছেই বিরাটাকারের একটি প্রস্তরখণ্ড পড়েছিল, যার এক প্রান্ত ছিল তীক্ষ্ণ সূচিমুখ বিশিষ্ট। দুজন শক্তিমান লোকের পক্ষে যা মাটি থেকে উঁচুতে তোলা দুঃসাধ্য, হেক্টর অবলীলাক্রমে অতি সহজেই সেই প্রস্তরখণ্ড উত্তোলন করলেন। কারণ স্যাটার্ন পুত্র হেক্টরের জন্য, পেজ নাম্বার 176, সেই প্রস্তরখণ্ডের ওজন হ্রাস করে মেষ রোমের মতো লঘুতা সঞ্চার করলেন তার মধ্যে, আর তার দ্বারা প্রচণ্ড শক্তিতে প্রাচীরের তোরণদ্বারে আঘাত করলেন। সেই প্রবল আঘাতে তোরণদ্বারের লৌহ নির্মিত অর্গল ভেঙে পড়ল এবং প্রাচীরের তোরণদ্বার উন্মুক্ত হয়ে গেল। হেক্টর নিজের মুখমণ্ডলকে রাত্রির অন্ধকারের মতো কৃষ্ণবর্ণ করে সেই উন্মুক্ত দ্বারপথ দিয়ে প্রবেশ করলেন। যে ব্রোঞ্জ ধাতুর নির্মিত বর্মে তাঁর শরীরের ঊর্ধ্বাংশ আবৃত ছিল, তা প্রখর সূর্যকিরণের মতো আভা বিস্তার করতে লাগল। তিনি দুই হাতে ধারণ করে রেখেছিলেন দুটি তীক্ষ্ণ ফলক বর্ষা। তিনি যখন তোরণদ্বার দিয়ে প্রবেশ করছিলেন, তার চোখ দুটো অগ্নিস্ফুলিঙ্গের মতো প্রজ্বলিত হয়ে উঠেছিল। তাকে দেখে মনে হলো একমাত্র দেবতারা তাকে প্রতিরোধ করতে সক্ষম হবেন। হেক্টর এবার ট্রয় সৈন্যদের দিকে তাকিয়ে প্রাচীর অতিক্রম করার জন্য আহ্বান জানালেন। ট্রয় সৈন্যরা তৎক্ষণাৎ তার আদেশ পালনে তৎপর হয়ে উঠল। তাদের মধ্যে কয়েকজন প্রাচীর শীর্ষে আরোহণ করল, আবার অনেকে দ্বার পথে প্রাচীর অভ্যন্তরে প্রবেশ করল। দানানরা তা দেখে মহা সন্ত্রাসে ইতস্তত পলায়ন করতে শুরু করল। তাদের মধ্যে দেখা দিল ভয়ঙ্কর বিশৃঙ্খলা। তারা কোলাহল করতে করতে জাহাজ অভিমুখে দৌড়াতে শুরু করল। শেষ হলো কোয়ারেন্টিন রিডিংসের আজকের পর্ব। আমাদের মহাকাব্য পাঠের ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কোয়ারেন্টিন রিডিংসের ব্যাপারে আপনাদের কোনো রকম মতামত বা পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারেন
এই মেল আইডিতে info.fsdju@gmail.com।